নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল বিক্রম বেতাল বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুকাল আগে পূর্ব ভারতে চিতপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক ধনী সচ্ছল কৃষক পরিবার বাস করত। পরিবারের কর্তা কেশব ও তার 3 ছেলে। বড় ছেলে মাধব, মেজ ছেলে যাদব ও ছোট ছেলের নাম ছিল সুদেব। মিলেমিশে বৃদ্ধ কেশব ও তার 3 পুত্র দিন কাটায়। কিন্তু একদিন সকালে আরে কি হলো? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। ওরে বাবা মাধব, কি হলো? কি সাত সকালে এত চিৎকার করছো কেন? আমি বোধহয় অন্ধ হয়ে গেলুম রে। হায় হায়। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বাবা সুদেব, আমি কিছুই দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, সে কি? দাঁড়াও 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 দাঁড়াও, আমি এখনই বুদ্ধি ডেকে আনছি। চললেন বুদ্ধি ডাকতে। ও বুড়ো অন্ধ থাকলেই মঙ্গল। বুদ্ধি এলো, কবিরাজ এলো, কত চেষ্টা চলল, কিন্তু কোনো ফল হলো না। এসব অন্ধই থেকে গেল। বাবারা শোন, এ অবস্থায় তো আমি আর কিছুই করতে পারবো না। এখন আমি এ সংসারের বোঝা হয়ে গেলাম বাবারা। অমন করে বলো না বাবা, আমরা তো আছি। আমরা সকলে মিলে তোমার খুব সেবা করব। তুমি তুমি কোনো চিন্তা করো না বাবা। আমরা তো আছি বাবা। বেশ বেশ, নিশ্চিন্ত হলাম। শোন বাবা মাধব, এই নে, আজ থেকে এ সংসারের দায়িত্ব তোর। সিন্দুক থেকে প্রয়োজনীয় অর্থ হিসেব করে বের করিস বাবা। ছোট ভাইদের দেখিস। তুমি তুমি চিন্তা করো না বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা। ওরে ছোট ভাইটাকে একটু দেখিস তোরা। তুমি চিন্তা করো না বাবা, তুমি এখন বিশ্রাম নাও তো। হ্যাঁ, তুমি আবার বিশ্রাম নাও তো। আমরা চলি, আমাদের এখন প্রচুর কাজ রয়েছে হাতে। চল রে সুদেব, দেরি হয়ে গেল যে। যাক বাবা, সিন্দুকের চাবিটা তো পাওয়া গেল, এবার আর নয়। শোন, এতদিন যত অর্থই সিন্দুকে জমা রেখেছি সব একটু একটু করে সরাতে হবে। কিন্তু সাবধান, এই ছোট ভাই যেন জানতে না পারে। কিরে সুদেব, আজ তুই একা যে বড়? দাদারা মাঠে আসেনি বুঝি? না না, একটু বাজারে গেছে গো চাচা, জমির সার কিনতে। ও সেই বল। কিরে মাধব, এত তাড়াতাড়ি ফিরে এলি যে মাঠ থেকে? তাড়াতাড়ি কই বাবা, এই তো সন্ধে হয়ে এলো যে। সন্ধে হয়ে এলো?
তা হবে হয়তো। এ অন্ধ মানুষের আর সকাল সন্ধে। তা ওরা কই? সুদেব, যাদব? আসছে আসছে, একটু বাজারে গেছে কি না, এখনই চলে আসবে। কই, তাড়াতাড়ি কর, হয়ে গেছে। চল চল তবে। ওহে সুদেব, শুনেছিস কি গো চাচা? গাঁয়ের পশ্চিমে যে পাহাড় আছে, ওই পাহাড়ের গুহায় এক ধন্বন্তরী তান্ত্রিক বাস করে। একবার গিয়ে দেখ না, যদি উনি তোর বাবার চোখ দুটো ফেরাতে পারেন। হ্যাঁ, কি বলছো চাচা? বাবার চোখ ফেরাতে পারবে? তবে গিয়ে দেখি একবার, কি বলো? হ্যাঁ হ্যাঁ, যা, আর দেরি করিস না, যা। ও তুই জাগে, আমাদের মেলা কাজ পড়ে রয়েছে। ঠিক আছে, তবে আমি একাই বাবাকে নিয়ে যাব। উপায় আছে, তবে 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 কি বাবা? সেখানে পৌঁছনো। কোথায় পৌঁছনো? আপনি আমায় বলুন, আমি ঠিক পারবো। শোনো তবে, এই বঙ্গদেশ ছাড়িয়ে যে সমুদ্র রয়েছে, তার গভীরে বাস করে এক সোনালী মাছ। সেই মাছের চোখের স্পর্শে তোমার পিতার অন্ধত্ব ফিরবে। কিন্তু সে মাছকে ধরা যে বড় কঠিন বাবা। যত কঠিনই হোক, আমি ঠিক ধরে আনবো ওই সোনালী মাছকে। আমরা এখন আসি বাবা। বাবারা, সুদেবের সাথে তোরাও যা না। ও ছোট ছেলেটা একা একা যাবে, তোরা সঙ্গে থাকলে একটু নিশ্চিন্ত হব আমি। না না না, এদিকে অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। থাক থাক, আমি একাই যেতে পারবো। তোমরা একটু বাবার দেখাশোনা করো, আমি চলি। চিন্তা করো না বাবা, আমি শীঘ্রই ফিরে আসবো। তারপর সুদেব একাই সমুদ্রে সোনালী মাছের উদ্দেশ্যে রওনা দিল। ভয়ানক দুর্যোগ উপেক্ষা করে অতি কষ্টে মাছ সমুদ্রে উপস্থিত হলো সে। না, সোনালী মাছ তো উঠল না। আর একবার চেষ্টা করে দেখি, ওঠে কি। না, এবারও তো উঠল না। বারবার বহু চেষ্টা করলো সুদেব, কিন্তু কিছুতেই জালে ধরা পড়ল না সোনালী মাছ। কি যে হবে? সোনালী মাছ তো আর জালে উঠল না। কি? আরে, কি হলো? আরে, আমায় ছেড়ে দাও, আমায় দয়া করে ছেড়ে দাও। কিন্তু তোমায় না নিয়ে গেলে তো কিছুতেই আমার পিতার চোখ ভালো হবে না। এই কথা? তবে এসো আমার সাথে। শোনো, এই রত্ন নিয়ে গিয়ে তোমার পিতার দুই চোখে ঠেকিও। তোমার পিতার চোখ আবার ভালো হয়ে যাবে, আবার দেখতে পাবেন। এবার আমায় ছেড়ে দাও। আচ্ছা বন্ধু, তুমি যাও। ধন্যবাদ। কোনো বিপদে পড়লে আমার কাছে এসো, আমি তোমায় সাহায্য করব। আমি আসি। রত্ন পিতার চোখে ছোঁয়াতেই তিনি আবার তার দৃষ্টি ফিরে পেলেন। কি আশ্চর্য, আমি আবার দেখতে পাচ্ছি। ওই যে আমি আবার দেখতে পাচ্ছি রে। সর্বনাশ, এবার তো পিতা জানতে পেরে যাবে
এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করা দরকার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঈশ্বরের অশেষ দয়া, আর কিছুদিন দেরি হলে কি অনর্থটাই না হতো। আমরা একেবারে সর্বশান্ত হয়ে যেতাম। তার মানে কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? সুদে সুদে জোর করে আমার থেকে সিন্ধুকের চাবি নিয়ে সব অর্থ বের করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা, কত করে ওকে বারণ করলাম, ওরে বাবার বহুদিনের জমানো পুঁজি এভাবে নিস নে। কি? কই কই দেখি দেখি, সত্যি তো? এত লোভ, এত লোভ তোর? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। আর কোনো দিন তোর মুখ দর্শন করতে চাই না আমি। কোনো প্রতিবাদ না করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সুদেব। মনের দুঃখে পথে পথে ঘুরে বেড়ালো সে। চলতে চলতে সে পৌঁছলো গভীর জঙ্গলে। বাবা, এই যে গভীর জঙ্গলে এসে পড়েছি, বড় তেষ্টা পেয়েছে। কি যে করি, একটু জল যদি পেতাম। যাই, ওদিকে গিয়ে দেখি, যদি কোনো জলাশয় দেখতে পাই। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়! আরে, কে চিৎকার করছে? কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়! ওসটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। একবার কি দেখি তো। বাঁচাও, বাঁচাও আমায়! এ কি, তুমি এই গর্তে পড়লে কি করে? শিকারীরা শিকারের জন্য এই গর্ত করেছে, আমি দেখতে না পেয়েই পড়ে গেছি এতে। আমায় তোলো এখান থেকে, শিগগির তোলো, এক্ষুনি ওরা এসে পড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নাও, যাও 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 যাও, শিগগিরই পালাও তুমি। ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচালে। যখনই প্রয়োজন পড়বে আমায় ডেকো, আমি শিয়ালদের রাজা। দলবল নিয়ে তোমার সাহায্যের জন্য চলে আসব। আমি আসি বন্ধু। সাহায্য? কি বা সাহায্য করবে আমায়? যাই যাই, সামনে গিয়ে দেখি যদি কোনো জলাশয় পাই। আরে, হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে যে ভিন্ন রাজ্যে চলে এসেছি। যাই, ওখানেই যাই, যদি একটু জল পাওয়া যায়। উফ, বড় খিদেও পেয়েছে। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন আগামীকাল রাজকুমারী মুক্তামালার স্বয়ম্বর অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সকল গ্রামবাসীকে রাজসভায় আমন্ত্রণ জানানো হচ্ছে। কাল রাজকুমারী স্বয়ম্বর? আমিও তো যাব দেখতে। শুনছেন? কে আপনি? আমি পথিক, ভিন রাজ্য থেকে এসেছি, বড়ই তৃষ্ণার্ত। যদি একটু জল পেতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, আসুন আসুন। ধন্যবাদ। আচ্ছা, কোনো উৎসব আছে নাকি এখানে? ওমা, জানেন না, আগামীকাল আমাদের রাজকুমারীর স্বয়ম্বর। তাই নাকি? আচ্ছা, আমি যেতে পারি সেখানে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। আপনাদের সকলকে স্বয়ম্বর সভায় স্বাগত। আমার কন্যার একটি আয়না পূর্বের সমুদ্র যাত্রার সময় সাগরে পড়ে যায়। ওটি আমার কন্যা রাজকুমারী মুক্তামালার খুবই প্রিয় বস্তু। যে ব্যক্তি ওই আয়না সমুদ্রের তলা থেকে এনে দিতে পারবে, রাজকুমারী তাকেই বিবাহ করবেন। সমুদ্রের তলায় নেমে আয়না খোঁজা? দূর দূর, এ কখনোই সম্ভব নয়।
নিজেদের প্রাণের মায়া নেই নাকি? পূর্বের সমুদ্রে একবার সোনালী মাছকে গিয়ে বলে দেখি, সে যদি কোনো সাহায্য করতে পারে। মহারাজ, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। তুমি একটা সাধারণ মানুষ হয়ে যা রাজকুমাররা পারল না, তা তুমি কি করে? মহারাজ, একটা সুযোগ দিয়ে দেখুনই না আমায়। ঠিক আছে, যাও তবে। ধন্যবাদ মহারাজ। বন্ধু, বন্ধু, কোথায় তুমি? কি হয়েছে বন্ধু, ডাকছো কেন আমায়? রাজকুমারীর আয়না সমুদ্রের নিচে পড়ে গেছে, তুমি আমায় খুঁজে এনে দাও। তাই বুঝি? ঠিক আছে, এসো তুমি আমার সাথে। এখনই গিয়ে এই আয়নাটা মহারাজকে দিয়ে দিই। মহারাজ, মহারাজ, এই নিন রাজকুমারীর আয়না। হ্যাঁ, তুমি তুমি সমুদ্রের নিচ থেকে তুলে আনলে? কই দেখি দেখি। হ্যাঁ, এই তো আমার আয়না। ধন্যবাদ মহাশয়। তবে প্রতিশ্রুতি মতো তোমার সাথেই রাজকুমারীর বিবাহ হোক। ঠিক আছে, তবে আমার একটা শর্ত ওকে পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত রাজকুমারী? শোনো, তোমাকে এখন থেকে আগামীকাল সকাল পর্যন্ত কোথাও লুকোতে হবে। আগামীকাল সকালের মধ্যে আমি যদি আমার এই আয়নার সাহায্যে তোমায় খুঁজে বের করতে না পারি, তবেই আমি তোমাকে বিবাহ করব। আয়নার সাহায্যে? হ্যাঁ, এই আয়নার সাহায্যে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি ঠিক খুঁজে বের করতে পারবো তোমায়। ঠিক আছে, দেখি চেষ্টা করে। একবার শেয়াল বন্ধুকে ডেকে দেখি তো, ও কোনো সাহায্য করতে পারে কিনা আমায়। শেয়াল বন্ধু, শেয়াল বন্ধু। কি হয়েছে বন্ধু? দেখো না, রাজকুমারী চান আগামীকাল সকাল পর্যন্ত আমাকে এমন কোথাও লুকোতে হবে যাতে তার আয়নায় তিনি আমায় খুঁজে না পান। দাঁড়াও, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই এসো। কেন শোনো, এখনই এই জঙ্গল থেকে রাজকুমারীর কক্ষ পর্যন্ত সুড়ঙ্গ করো। এক্ষুনি করে দিচ্ছি। যাও বন্ধু, এবার এই সুড়ঙ্গ পথে তুমি রাজকুমারীর কক্ষে পৌঁছে যাও। আর ওখানে পৌঁছে আগামীকাল সকাল পর্যন্ত রাজকুমারীর খাটের নিচে লুকিয়ে থেকো, বেরিও না জানো। আশ্চর্য, কোথায় গেল? পাহাড়, সমুদ্র, জঙ্গল, সারা রাজ্য খুঁজে ফেললাম, কিছুতেই তো পেলাম না। সারা দিন সারা রাত ধরে রাজকুমারী সুদীপকে খুঁজলেন, কিন্তু চারিদিকে কোথাও তাকে খুঁজে পেলেন না। ভোর হয়ে এলো। না, কিছুতেই মানুষটাকে খুঁজে পেলাম না। আমি পরাজয় স্বীকার করছি। আরে, তুমি আমারই কক্ষে লুকিয়েছিলে আর আমি? হ্যাঁ রাজকুমারী, আপনি আমায় চারিদিকে খুঁজে বেড়ালেন। আর আমি আমার নিজের কক্ষই খুঁজে দেখলাম না। আমি পরাজয় স্বীকার করছি আর বিবাহে সম্মতিও দিচ্ছি। তারপর
মহা সমারোহে সুদেবের সাথে রাজকুমারী মুক্তামালার বিবাহ হলো। এটা কিন্তু ঠিক হলো না মহারাজ। সুদেব তো নিজ গুণে ওই আয়না ফিরিয়ে আনতে পারেনি, এবং শিয়ালের সাহায্য ছাড়া সে তো কোনো মতেই রাজকুমারীর কক্ষে পৌঁছতে পারত না। তবে তার সাথে কি করে রাজকুমারীর বিবাহ হয়? এ কিন্তু ভারী অন্যায় মহারাজ, এ কিন্তু ভারী অন্যায়। হ্যাঁ, এ সত্য। সুদেব সোনালী মাছ ও শিয়ালের সাহায্য ছাড়া কোনো কাজই সফলভাবে করতে পারত না। কিন্তু এও স্বীকার করতে হবে, সুদেব তার নিজ গুণে সোনালী মাছ ও শিয়ালের সাহায্য পেয়েছে। তা ছিল তার স্নেহ, মায়া, মমতার গুণ। সোনালী মাছকে সেদিন সে সঙ্গে নিয়ে যেতে পারত, কিন্তু তার কষ্ট হবে জেনে সে মাছকে ছেড়ে দিয়েছে। একই কারণে সে শিয়াল রাজাকেও উদ্ধার করে। তাই তার প্রয়োজনে সোনালী মাছ ও শিয়াল রাজার সাহায্য পাওয়াও স্বাভাবিক। তাই রাজকন্যা মুক্তামালার সঙ্গে তার বিবাহ যথার্থ সিদ্ধান্ত। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।